চা নিয়ে আসছি। প্লেটটা সাজিয়ে তুই এসে আমার পাশে বস। মিথি প্লেটটা দিয়ে বলে, কিন্তু চাটা? ওসব পরে হবে। মিথি গিয়ে চুপচাপ সাদির পাশে বসে পড়ে। সাদি প্রথম লোকপা নিয়ে মিথির মুখে ধরে। মিথি মুখ নিয়ে, তারপর মিথি অপরদিকে সাদিকে খাবার তুলে দেয়। এভাবে খাওয়া শেষ করার পর সাদি মিথিকে কাছে টেনে ভালোবাসার পরশ বসিয়ে দেয়। সাদি বেরোনোর জন্য মিথি সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নেয়। তারপর টুকটাক কাজ শেষ করে ঘড়ির দিকে দেখে 3:18। মিথি সাদিকে ফোন দেয়। সাদি রিসিভ করে বলে, মিথি পাখি বল। আপনি কি দুপুরে আসছেন বাড়িতে? না, একেবারে মাকে নিয়ে ফিরবো। আচ্ছা। তারপর ফোন রেখে দেয় মিথি। সাইমা আহমেদ আসবে বলে ঘরের টুকটাক কাজের ফাঁকে দুপুরে খাওয়ার কথা ভুলেই যায় সে। মাগরিবের নামাজ পড়ে সোজা রান্নাঘরে চলে যায়। মেয়েদের সাহায্যে নিয়ে রাতের খাবার প্রস্তুত করে ফেলে। রান্না শেষে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাইমা আহমেদ আর সাদি সোফাতে বসে আছে। মিথি দৌড়ে গিয়ে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাইমা আহমেদও এর মধ্যে সাদি বলে ওঠে, বাহ, আমি এখন বড় হয়ে গেলাম। সাইমা আহমেদ মিথিকে ধরেই বললে, দেখেছিস মিথিমা, ওর কেমন হিসে হচ্ছে। তারপর তারা একযোগে হেসে ওঠে। বাড়িটাতে যেন প্রাণ ফিরে এলো। তারপর সাইমা আহমেদ আর সাদি ফ্রেশ হয়ে খেতে বসে। একজন মেয়ে জানায় আজ সব রান্না মিথি করেছে। সাইমা আহমেদ মিথির মাথায় হাত বুলিয়ে বলেন, এত কষ্ট করে করতে গেলি মা? আরে কোনো কষ্ট না পুপি, রান্না করতে আমার বেশ লাগে। সবাই বেশ সুন্দর করে খেতে লাগলেও মিথি কিছুতেই খেতে পারছে না, কারণ তার প্রচুর অস্বস্তি হচ্ছে। অস্বস্তির মূল কারণ হচ্ছে সাদি। সাদি তার বাঁ হাত দিয়ে মিথির কোমর শক্ত করে ধরে রেখেছে, মাঝে মাঝে সুরসুরিও দিচ্ছে। বহু অস্বস্তির মাঝেও তার খাওয়া শেষ হলেও তারপর মিথি সাইমা আহমেদের সাথে তার রুমে গেল। সাইমা আহমেদকে শুয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও ফুপি, কাল আমরা গল্প করব। সাইমা আহমেদ মিথির কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চোখ বুঝলে। মিথি ঘরের আলো নিভিয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। নিজের ঘরে গিয়ে দরজা লাগাতে কেউ একজন তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মিথি এই ছোঁয়ার সাথে অনেক বেশ পরিচিত। মিথিকে নিজের দিকে ঘুরিয়ে মিথি কোমর শক্ত করে জড়িয়ে ধরে দেখে সাদি। তারপর বলে, কি যেন লিখেছিলি চিরকুটে? মিথি করুণ চোখে তাকিয়ে বলে, তা এখনো মনে রেখেছেন? আমি তো মজা করছিলাম। কেন, তোর সাথে আমার মজার সম্পর্ক? এমনি মানে? ওসব মানাটানা বুঝি না। দোষ করেছিস যখন শাস্তিও পাবি। মিথি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি শান্তি? তেমন কিছু না, আমার ঠোঁটে কিস করবি তুই এক্ষুনি। মিথি কাঁচুমুচু মুখ করে বলে, প্লিজ সাদি ভাই, আমি এ কাজ করতে পারবো না। ওকে, তাহলে আমার ওয়েতে আমি তোকে শাস্তি দিই। খুব বেশি ব্যথা পেয়েছিস মিথি পাখি? মিথি চোখের পানি মুছে বলে, ধুর, একদমই না। সাদি মিথি কপালে চুমু দিয়ে বলে, ওকে, তাহলে ঘুমিয়ে পড়। সাদি চলে যাওয়ার পর পরদিন সাদি সবাই ওঠার আগেই বেরিয়ে যায়, কারণ আজ তিশার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। মিথি সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে আয়নায় নিজের গলার অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেলে। তারপর বলে, হায় খোদা, এ কী অবস্থা, আমি এখন বাইরে যাব কি করে? মিথি কোনো রকম ফ্রেশ হয়ে ভালোভাবে ওড়না দিয়ে গলা ঢেকে তারপর নিচে নামলো, কিন্তু খেতে বসে মিথির অস্বস্তিতে ওনার টানাটানিতে গলার দাগটা ঠিক সাইমা আহমেদের চোখ পড়ল। দাগ দেখে সাইমা আহমেদ ঠিক বুঝতে পারলেন। মনে মনে সাদিকে বললেন, বাবার বদমাস ছেলে, আজ আয় বাড়িতে, তারপর তোকে দেখছি। নীরব পরিবেশ বজায় রেখে সাইমা আহমেদ আর মিথি খাবার খেয়ে নিলেন। অপরদিকে সাদির ঠিক সামনে তিশা কাঁচুমুচু করে বসে আছে। সাদির গগন বিধারী ধমকানোতে তিশা কেঁপে উঠে বলতে লাগলে আর ঈশানের পরিচয় থেকে তাদের বিয়ের সকল ঘটনা। ইভান কে তিশা? তিশা ছলছল চোখে সাদির দিকে তাকিয়ে বলে, আমার আর ঈশানের ছেলে, এই 4 মাস ওকে দেখি না। যখন যখন ঈশানের কথা মতো কাজ করি, তখনই ছেলেকে দেখতে দেয়। সাদিও অবাক চোখে তাকিয়ে থাকে যে মানুষটা কতটা অমানবিক হলে বাচ্চার থেকে মাকে আলাদা করে দেয়। তারপর হাতের ইশারায় রুহিকে বলে তিশাকে কাস্টডি দিতে। তিশা বারবার একটা কথা বলতে থাকে, প্লিজ সাদি, আমাকে আমার ছেলের সাথে দেখা করানোর ব্যবস্থা করো। সাদি রিদানকে ডেকে বলে,
ইভানকে খুঁজে বার করতে হবে আমাদের। না জানি ঈশান বাচ্চাটার সাথে কি করছে। ওকে স্যার। রিদান যেতেই সাদির ফোন বেজে ওঠে। সাদি ফোন বারবার করে দেখে তার মায়ের ফোন। সাদি ফোন রিসিভ করে বলে, মা বলো। তুই বাড়ি ফিরবি কখন? বিকালের পরই মা। ওকে, দ্রুত ফিরবি। ওকে মা। সাদি সারাদিনে খুব একটা দরকার ছাড়া ঘর থেকে আর বেরোয় না। সায়েম আহমেদ বুঝতে পারে মিথিকে আর অস্বস্তিতে পড়তে না দিয়ে সন্ধ্যাতে সাদি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মিথির রুমে উকি দিতেই দেখে মিথি ঘুম। তাই নিজের রুমে বসে গেমস খেলতে ব্যস্ত হয়ে পড়ে। সাদির গেমস খেলার মধ্যে কেউ একজন কুশন দিয়ে সাদিকে মারতে শুরু করে। সাদি ফোন ফেলে তাড়াতাড়ি নিচেকে বাঁচাতে দেখে সায়েম আহমেদ হাত সহ আঁকড়ে ধরে জড়িয়ে ধরলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এমন ভালো ছেলেকে মারছো কেন? সায়েম আহমেদ রাগ নিয়ে বললেন, মারবো না তো কি করবো তোকে? খুব পাজি হয়েছিস তুই। সাদি কপাল কুঁচকে বলে, কেন? আমি আবার কি করলাম? কি করেছিস মানে? মিটার গলায় অমন রাক্ষসের মতো কামড়েছিস কেন? সাদি একটু হেসে বলে, কি মাগো তুমি? ছেলে তার বউকে কামড়েছে, তার কৈফিয়ত চাইতে এসেছো? হ্যাঁ তাই, বল দ্রুত। ওই একটু চেক করছিলাম তোমার বৌমা আর সফট কেকের মধ্যে পার্থক্য কি। সায়েম আহমেদ হেসে দিয়ে বলে, বাদর কোথাকার। ওই যে দুধ আছে গ্লাসে, ওর মধ্যে ব্যথার ওষুধ মিক্স করে দিয়েছি, ওটা মিঠিকে খাইয়ে দিয়ে আয়। ওকে মা, কি ভালো শাশুড়ি গো তুমি। আমি জানি, আমি অনেক ভালো। তারপর দুজনে হাসতে হাসতে তারপর সাদিকে মিথিকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দেয়। দুধ খাবার পরে মিথির কেমন যেন বমি বমি আসতে থাকে। শুধু চমুতে তোর বমি পাচ্ছে? আমি তো এখনো কিছু করলামই না। মিথি বুঝতে পারে, উফ সাদি ভাই, আপনি সব সময় লাগাম ছাড়া কথা বলেন। সাদি মিথির ফ্রেশ দেখে হাসতে থাকে। মিথি একটু ফ্রেশ হয়ে তারপর সাইমা আহমেদের কাছে যায়। আয় মিঠিমা। কি করছো ফুপি? তেমন কিছু না রে মা, তাদের ছোটবেলার জামাগুলো দেখছিলাম। ওমা, কি দারুণ জামা। এগুলো ভেবেছি তাদের বাচ্চার জন্য রাখবো, ওরা দেখবে ওদের বাবার জামা। বেশ ভেবেছো। সাইমা আহমেদ জামাগুলো ছুঁয়ে দেখছেন। আচ্ছা ফুপি শোনো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বল। ধরো কেউ একজনকে তুমি অনেক ভয় পেতে, তারপর সে অনাকাঙ্ক্ষিতভাবে তোমার কাছে আসতে লাগলো, কিন্তু তুমি চাইলেও তাকে বাধা দিতে পারো না। তবে এটা এই কারণ নয় যে তুমি তাকে ভয় পাও, এটা অন্য রকম অনুভূতি। এটা কেন হয় পুপি? সাইম আহমেদ বুঝতে পারলেন যে মিথি সাদির ব্যাপারটা নিজের অনুভূতি কনফার্ম করতে চাইছে। সাইম আহমেদ মিথির হাতে হাত রেখে বলল, এই অনাকাঙ্ক্ষিত অনুভবের নাম হলো ভালোবাসা। মিথি অবাক চোখে তাকিয়ে বললে, ভালোবাসা? ভালোবাসলে কি করা উচিত পুপি? ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলা উচিত। মিথি কিছু ভাবতে ভাবতে সাইম আহমেদের ঘরে ত্যাগ করে। সাইম আহমেদ হাসতে হাসতে বলে, পাগলি। মিথি নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে তার মনে, আমি সাদি ভাইকে ভালোবাসি। সাদি ভাইকে যদি বলি যে আমি তাকে ভালোবাসি, সে কি মানবে? আমি তো কোনো দিক দিয়েই তার সমতুল্য নই। তাহলে সারা বিকেল সাদি নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছে, একবারও বের হয়নি। কিছুক্ষণ পর ল্যাপটপ বন্ধ করে ভাবলো সাদি গিয়ে একটা সিগারেট খাবে, কারণ সাইম আহমেদ কঠোর বারণ, ঘরে সিগারেট খাওয়া যাবে না। তাই সাদি সিগারেটের প্যাকেটটা নিয়ে সাদের দিকে রওনা হলো। কিন্তু সিঁড়িতে পা রাখার আগে সাইম আহমেদ বাধা দিয়ে সামনে দাঁড়ালেন। মুখে একটা নেশা হাসি রেখে বললেন, সাদি বাবা, কই যাচ্ছিস? সাদি কপাল কুঁচকে বলো, ওয়েট মা, তুমি এমন করে কথা বলছো কেন? আর আমার নাম সাদি না, সাদি। সে যাই হোক, ছাদে যাবি না এই ভর সন্ধ্যাবেলা। তো সিগারেটটা কই খাবো? কি, মাকে আবার জিজ্ঞেস করছিস সিগারেট কই খাবি? বদ ছেলে। ও মা, কাম অন মেলোড্রামা বন্ধ করো। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমি সেই ক্লাস থেকে সিগারেট খাই। অভদ্র ছেলে। কি যে বলো না মা, তুমি খাবে নাকি একটা?
থাপড়ে তোর দাঁতের পাটি খুলে দিব বিয়াদব। দাঁতের পাটি খুলে দিলে তোমার বৌমাকে কামড় দেবো কেমনে মা? বদমাইশ ছেলে সবসময় লাগাম ছাড়া কথা। ও মা, তুমি তো আমার বান্ধবী। চল এখন আমার সাথে। কোথায়? সিগারেট খেতে? চুপ বাদর। সাইমা আহমেদ সাদির হাত ধরে নিজের ঘরে নিয়ে সাদিকে বসিয়ে আজগুবি গল্প শুরু করলেন। সাদি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, আচ্ছা মা, তোমার গুণধর বৌমা কই? অনেকক্ষণ দেখছি না। কেন, ওকে দিয়ে কি করবি? আবার রাক্ষসের মতো কামড় দিবি? উফ, মা তোমার বৌমাকে শুধু কামড় না, আদরও করি, শুনে দেখো। রাক্ষসের মতো? ওই আদর না করাই ভালো। মেয়েটার জীবন ভাজা ভাজা করে দিবি তুই। কি করব বলো মা? সাইমা বেগম আচমকা ফোন চেক করে বললেন, বের হবি এখন। যেখানে গিয়ে সিগারেট ফুটবে হোক, যা ভাগ এখান থেকে। বলে সাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দিল। সাদি তো অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল যে কি হলো তার সাথে। তারপর বলল, কেসটা কি? ডেকে আনলো আবার বেরও করে দিল। আজব তো, কি জানি বাবু, এসব মেয়েদের বুঝতে গেলে জীবন কয়লা হয়ে যাবে। যাই, চা থেকে সিগারেট খেয়ে তারপর অন্য ম্যাডামকে দেখছি। তিনি তো গায়েব পুরো। দিল। বলতে বলতে সাদি সিগারেট ধরিয়ে সাদের দিকে হাঁটা দিল। সাদের দরজা খুলে সাদি তো পুরোই হাই লেভেলের ছটকা খেলো। ছাদটা পুরো ফেয়ারিং লাইট দিয়ে ডেকোরেশন করা, নিচে অনেক বেলুন ছড়ানো রয়েছে। সাদি সিগারেট ফেলে পা দিয়ে পিষে এগোতে লাগলো সামনে, কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে সাদি পুরোই অবাক। সাদি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল। সামনে থাকা মিথি, পরনে রয়েছে হলুদ শাড়ি, হাতে হলুদ কাচের চুড়ি, কানে ছোট ঝুমকো, মাথায় খোপা। এ যেন এক অপরূপ সৌন্দর্য, কোনো কৃত্রিম স্বাদ ছাড়াই যেন মিথিকে পরি লাগছে। সাদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিথি এগিয়ে এলো সাদির দিকে। মিথির এগোনো মনে হচ্ছে সাদি এবার হার্ট অ্যাটাক করবে। সাদির চোখের পলক ফেলতে ভুলেই গিয়েছিল। মিথি হাতে একটা গোলাপ নিয়ে সাদির সামনে হাঁটু গিরে বসে পড়ল। গোলাপটা সাদির দিকে এগিয়ে দিয়ে বলল, জানি না কিভাবে তোমাকে বলবো ছাদি ভাই, নিজের অনুভূতি সম্পর্কে নিজেই অচেনা ছিলাম। তোমার কাছে আসার অনুভূতিগুলো আমার মনে মনে অনুভূতির সৃষ্টি করেছে। সেই অনুভূতি যে ভালোবাসা, তা আমি আজ বুঝলাম। তাই আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি সাদি ভাই, খুব ভালোবাসি। তোমার সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত স্মৃতির প্রেমে বন্দি করতে চাই। বলো, তুমি কি হবে আমার স্মৃতির প্রেমের সাথী? সাথী যেন কথা বলতে ভুলে গিয়েছি। সাদি যেন কথা বলতে ভুলে গিয়েছিল। মিথির হাত ধরে দাঁড় করে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলল, তুই জানিস বিধি পাখি, আমি তোকে তোর থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তোকে প্রকাশ করার সুযোগ পাইনি, বা বলতে পারিস ইচ্ছে করে বলিনি। তোকে আজ 11 বছর ধরে ভালোবাসি আমি, খুব ভালোবাসি তোকে। বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ আদরে গল্পে সাজানো বায়না, আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। তারপর সাদি মিথিকে কোলে তুলে নিয়ে বলল, চল আজ চন্দ্রবিলাস করবো দুজনে। সাদির কোলে বসে আছে মিথি, আর সাদি দোলনাতে বসে তাকে জড়িয়ে ধরে আছে। নীরব পরিবেশ ভেঙে মিথি সাদিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, আচ্ছা সাদি ভাই, তুমি বলবে যে তুমি আমাকে 11 বছর ধরে ভালোবাসো? সেটা কিভাবে? প্রথম থেকে তোদের বাড়িতে বেড়াতে গিয়ে দেখেছিলাম, তখন তুই তো অনেক ছোট। তখন থেকেই তোকে ভালোবাসি রে। মিথি কিছুতেই কপাল কুঁচকে বলল মিথি কিছুটা কপাল কুঁচকে বলল, তাহলে আমাকে আগে বিয়েটা কেন হতে দিলে? তাহলে আমার আগে বিয়েটা কেন হতে দিলে? আর ওই বিয়ের দিনও তো অমন কেন করলে? আর তিশা আপু? সাদি মিথির কপালে চুমু দিয়ে তারপর
ঈশান তিশার ব্যাপারটা খুলে বলল, শুধু এটা ছাড়া যে ঈশান মিথিকে চায়। সব শুনে মিথি বলল, ভীষণ বাজে লোক তো, ওই বাজে লোকটাকে তুমি ধরবে কবে? সাদি একটু মুচকি এসে বলল, মিথি পাখি বলে দিয়েছে বাজে, তার মানে তো দ্রুতই ধরতে হবে। হুম, একটা কথা বলো, রাগ করবে না তো? হুম, বল। জানো, তোমাকে ভালোবাসি বলার আগে আমি ভয় পাচ্ছিলাম যে তোমাকে বলবো কিনা, বললে তুমি আমাকে মানবে কিনা, আর আমি তোমার যোগ্য কিনা, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলাম। সাথে কপাল কুঁচকে একটু রেগে বলল, তোর কোনো যোগ্যতা বা তোর রূপ দেখে তোকে ভালোবাসিনি আমি। সে তো ফুপি বোঝানোর পর বুঝেছি। মানে তোর সন্দেহ ছিল কোনো কারণে? না মানে, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আমার থেকে ভালো হাজারটা মেয়ে তোমার আশেপাশে থাকে, তাই আর কি। শোন, আমার ওই ভালো হাজারটা মেয়েকে ভালো লাগে না, আমার শুধু তোকেই চাই, শুধু তোকে চাই। না, বুঝেছি আমি। তবে আমি জানি যে শহরের ছেলেরা নাকি একটু ক্যারেক্টারলেস হয়। তার মানে তুই আমার ক্যারেক্টারলেস ভাবিস? কারণটা কি তোকে আমি কয়েকবার কিস করেছি এজন্যই? হ্যাঁ, এজন্যই। মিথি তাড়াতাড়ি করে বলে, না না, তোমার দিশা আপুর কথা বলেছি, আমার ছোট মামার মেয়ে। আপুর একটা শহরের ছেলের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপু যেদিন প্রপোজ করেছিল তখন নাকি ওই ছেলেটা আপুকে জাতা বলে অপমান করেছিল, আর বলেছিল যে আপু তার অযোগ্য। তখন থেকেই আমার একটা বিরূপ ধরনের ভয় কাজ করছিল, তুমি যদি এমন বলো, বাট ফুপি আমাকে বলেছে তুমি এমন না, আর আমি বুঝেছি। তারপর মিথি কান ধরে ছাদের সামনে গিয়ে বলে, সরি সরি, আর এমন গবেটের মতো কথা বলবো না, প্রমিস। সাদি মিথির হাত ধরে বলল, কে কেমন আমি জানি না মিথি পাখি, আমি শুধু তোকেই ভালোবাসি, আমার সব অভিমানে তুমি, শুধুই তুমি। তারপর মিথি জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আচমকা মিথিকে ছেড়ে দিয়ে বলল, এত দূরে, আচ্ছা, আমি যে কয়েকদিন তোকে এত আদর করলাম, তুই বুঝতে পারিসনি? তুই বুঝতে পারিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি? মিথি মুখটা নামিয়ে বলল, আমি তো আমার ওই ধারণা নিয়ে বলেছিলাম তুমি ওই ছেলের মতোই। তোকে ডাফার কেন বলি, এবার তুই ভেবে দেখ। মিথি মুখটা ভার করে বলল, তুমি সরাসরি বললেই পারতে ভালোবাসো, তা না উনি চুমু কামড় দিয়ে একাকার। তুই যে আমার সম্পর্কে এমন ডাফার মার্কা ভাবনা নিয়ে আসিস, তাকে জানতো। বললাম তো সরি, আর সব ভাববো না, ঠিক আছে। বলে মিথিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তোকে এসব ডেকোরেশন করতে মা হেল্প করছে তাই না? হুম, ফুপি হেল্প না করলে কখনই সম্ভব হতো না এত কিছু করা। ফুপির আইডিয়াতে এসব হয়েছে, আমার ভুলভাল ভেঙেছে। তোর শাশুড়ি বেশ কুল তাই না? মিথি একটু হেসে বলল, অনেক কুল। তারপর সাদি মিথিকে ছেড়ে দিয়ে প্যাকেট থেকে সিগারেট প্যাকেট বের করে সিগারেট জ্বালায়। মিথির নাক ফুলিয়ে পুরো কুচকে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সিগারেটের একটা টান দিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? এখন তুই আমার, তাই আমার সব হ্যাবিট সম্পর্কে তো জানা দরকার। তুমি সব সাইপ্যাসকে খবরদার আমাকে স্পর্শ করবে না, কি সব বাজে গন্ধ, সি। সাদির সাথে সাথে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে মিথিকে কাছে টেনে বলে, ওকে, সিগারেটের থেকে তোকে চুমু খাওয়াটা বেশি দরকার, তোর নেশার থেকেও বেশি। তাই বুঝি? কি? বললাম যে সিগারেটকে স্পর্শ করবে না। সাদি করুণ করে বলে, যাই মাত্র একটা টান দিয়েছি। যাই হোক, একটা না দুই টান, সিগারেট তো সিগারেটই। মিথি পাখি, সারুন, কেক কাটবো চলুন। সাথে মাথায় হাত দিয়ে মিথিকে ছেড়ে মিথির পেছন পেছন গেল। কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। তারপর মিথিকে রেলিংয়ের সাথে দাঁড় করে সাদি জড়িয়ে ধরলো। তারপর তাদের ব্যক্তিগত কিছু কথা একে অপরের সাথে বলতে লাগলো। অন্যদিকে সাদি মিথির এই অপূর্ব মুহূর্ত ল্যাপটপের স্ক্রিনে রক্তচক্ষু নিয়ে দেখছিল ঈশান। হাতে থাকা সিগারেট টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ভুল করলে মিথিজান সাথীকে ভালোবেসে তোমার বিশাল হার্টব্রেক হতে চলেছে। বলে আবার স্ক্রিনে তাকাতে দেখলো সাথী মিথির অন্তরঙ্গ অবস্থা ভিডিও চলছে। ঈশান রেগে ল্যাপটপ আছাড় মারল। ল্যাপটপটা খণ্ড বিখণ্ড হয়ে ঘরের এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর একে একে ঘরের সব জিনিস ভাঙতে লাগলো ঈশান। এক সময় ক্লান্ত হয়ে বসে পড়ল।
কিছুদিন তোমার নতুন প্রেমের সাথে একটু এনজয় করে নাও মিথিজান। ফাইনালি তো আমি তোমার কাছেই থাকবো। বলেই ডাইনিং রুমে থাকা বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সাদি সোফাতে বসে ল্যাপটপে কিবোর্ডে ব্যস্ত ভঙ্গিতে আঙ্গুল নাড়াচাড়া করছে। তীক্ষ্ণ চোখ দুটি ল্যাপটপের স্ক্রিনে আবদ্ধ। কাজের ফাঁকেই দরজা ঠেলে ভিতরে এলো মিথি। মিথিকে চোখ তুলে দেখেই সাদি ল্যাপটপটা সোফাতে রেখে উঠে গিয়ে কোমরে জড়িয়ে ধরে বলল, কি রে জান, মুখটা অমন ভার কেন? মিথি মুখে ভারী ভাবটা রেখে বলল, সাদি ভাই দেখো বাইরে কি দারুণ ওয়েদার, চলো না ঘুরতে যাই। সাদি হুট করে মিথির কোমর ছেড়ে শক্ত কণ্ঠে বলে, থাপড়ে তোর দাঁতের পাটি খুলে দেব, অসভ্য মেয়ে কোথাকার। কোন জন্মের ভাই মনে ধরো হয় আমাকে? না মানে ওই আর কি। আমাকে ভাই ডাকিস ইন ফিউচার? আমাদের বাচ্চাকে তো তুই আমায় মামা ডাক শিখাবি, ফাজিল। না না তা কেন? তাহলে ডাফারের মতো ভাই ডাকিস কেন? তোকে কয়েক হাজার বার বারণ করেছি, তাও তোর কানে কথা যায় না। আমাকে এখন ঘুরতে না নিয়ে গেলে আমি তোমাকে সাদি ভাই বলেই ডাকবো, সাদি ভাই। উফ, তুই জানিস এই বৃষ্টির ছিপছিপে ওয়েদার আমার জঘন্য লাগে। ওসব আমি জানি না, ঘুরতে না নিয়ে গেলে ভাই ডাকবো। ওকে, যা রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। মিথি সাদির সম্মতি পেয়ে লাফাতে লাফাতে চলে যায়। সাদিও একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে তার মা টিভি দেখছে। কি রে, বেরোচ্ছিস? কি আর করব বলো, তোমার বৌমা বায়না ধরলো এখনই ঘুরতে যাবে, তাই অগত্যা। তা বেশ, ও তো তেমন বেরই হয় না। যা, ওকে নিয়ে একটু ঘুরে আয়। আমি বাইরে আছি, তোমার বৌমাকে দ্রুত পাঠাও। আচ্ছা, তুই যা। সাদি অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 20 মিনিট পর মিথি বের হলো। সাদিকে দেখে এগিয়ে এসে একটু মুচকি হাসি দিয়ে বলল, আমরা কই যাচ্ছি সাদি ভাই? সাদির চোখ গরম দিয়ে বলে, জাহান নামে। সরি আর হবে না। এই আর হবে না কথাটা লাস্ট 4 মাসে 4000 বার বলেছিস। এবার তোকে আমার স্টাইলে ঠিক করব, বি রেডি। বলেই দুজনে গাড়িতে উঠে সাদি গাড়ি স্টার্ট দেয়। হ্যাঁ 4 মাস কেটে গিয়েছে। অন্যদিকে কানাডার একটি ব্যয়বহুল ফ্ল্যাটে একটি রুমের জানালার সামনে গরম ধোঁয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে আছে ঈশান। ফোনে টুন করে আওয়াজ হতেই কফিটা রেখে ফোন চেক করে। ফোনে দেখে সাদি আর মিথি একটা পার্কে বসে আছে। সাদির কাঁধে মিথির হাত রাখা, আর এক হাতে সাদি মিথির কোমর জড়িয়ে ধরে রেখেছে। ছবিটা দেখে ঈশান একটি ডেভিল হাসি দিয়ে ফোনটা বিছানায় ফেলে আবার কফি হাতে নিয়ে বাইরে তাকিয়ে বলে, তুই কি ভেবেছিস সাদি? আমার দেশে ফেরার সব রাস্তা বন্ধ করে তুই খুব সুখে থাকবি? 4 মাস ওয়েট করছিস, আর একটু ওয়েট কর, বড় ধামাকা হজম করার জন্য তৈরি হয়ে যা। বলে ঈশান কফিটা শেষ করে বিছানায় ঘুমিয়ে থাকা ইভানের কাছে যায়। জ্বরটা চেক করে দেখে যে জ্বর নেই, আর ছোট্ট ভাই সে তো গভীর ঘুমে ব্যস্ত। তারপর ঈশান ছেলেকে ভালো করে কম্বল দিয়ে ডেকে ওয়াশরুমে চলে যায়। 4 মাস আগে মিথি সাদিকে ভালোবাসার কথা জানানোর পর সাদি বুঝতে পেরেছিল যে ঈশান এবার মিথিকে অ্যাটাক করবে। তাই ইভানকে খুঁজে বের করে জানতে পারে ইভানকে ঈশান বেশ ভালো রেখেছে। সপ্তাহখানিক পর ইভান একটু অসুস্থ হয়ে ওই অসুস্থর ফেক রিপোর্ট দেখে ঈশান ছেলেকে নিয়ে রওনা হয় কানাডাতে। এতে করে সাদি দ্রুত ঈশানের পাসপোর্ট সিল করার ব্যবস্থা করে দেয়, যাতে সবকিছু সাদির কন্ট্রোলে আসার আগে ঈশান ফেরাতে না পারে। ঈশান কানাডা যাওয়ার 2 দিনের মধ্যেই ব্যাপারটা বুঝে যায়, কিন্তু দেরি হয়ে যাওয়ার আর দেশে ফিরতে পারেনি। তবে ঈশান চেষ্টা করেছে দ্রুত ফেরার। বর্তমান সাদি মিথি বেশ ঘুরোঘুরির পর বাড়িতে ফেরল। ফ্রেশ হয়ে নিচে নামতেই সাইমা আহমেদ তাদের বলেন তার পাশে বসতে। তারপর, সাদি মিথি, দেখ 4 মাস হয়ে গিয়েছে। এখন আমি চাই খুবই দ্রুত তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার তো কোনো অসুবিধা নেই, আমি অলওয়েজ রাজি বিয়ে করতে। সাইমা আহমেদ ভুরু কুঁচকে বলেন। বেহায়া ছেলে একটা আমার। মিথি একটু মন খারাপ করে বলে, কিন্তু ফুপি, বাবা মা তো এখনো আমার সাথে কথা বলছে না, তাহলে? ওসব তুই ভাবিস না, আমি ম্যানেজ করে নিব। মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আবার সাইমা আহমেদ বলে, সাদি, আমি চাইছি আগামী 15 তারিখ তোদের বিয়ের কাজটা মেটাতে। নো প্রবলেম মা, তাহলে তো 13 তারিখ মেহেন্দি আর 14 তারিখ হলুদ রাখতে হবে। আর শোন, 11 তারিখ তোদের এঙ্গেজমেন্ট করাতে চাই।
এতে আমাদের পরিচিত সবাই মিথির সাথে পরিচিত হয়ে যাবে। তুই কি বলিস? তুমি যা ঠিক করবে তাই। আচ্ছা, সব আমরা ঠিক করছি, তোর মতামত কি তাও আমাদের জানা মিথিমা। তোমরা যা ঠিক করবে তাই হবে ফুপি, সাইমা আহমেদ মিথির মাথায় হাত রেখে বলে। সোনা মেয়ে আমার। ও মা, ও শোনা হলে আমি তো হীরা, বলো। মোটেই না, তুই বাদর ছেলে। ছেলের খুনসুটি দেখে মিথি হেসে দেয়। তারপর সাইমা আহমেদ বলে, শোন সাদি, তাহলে তুই মিথিকে নিয়ে শপিংটা সেরে ফেল আর কার্ড অর্ডার করে দে, তারপর দাওয়াত শুরু করব। ওকে মা, আমি তাহলে কাল ওকে নিয়ে বের হব। ঠিক আছে। 11 তারিখ দুপুর 12টা 36 মিনিট। আহমেদ বাড়িতে লোকজন ভর্তি, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ বা আড্ডাতে। সাদি ডেকোরেশন দেখতে ব্যস্ত, সাইমা আহমেদ মিথিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। সাদির ফোন আসাতে সাদি উপরে নিচের ঘরে চলে যায়। স্যার, ঈশানের আপডেট তো ড্রেস করা যাচ্ছে না। জানি, এটাই তো ভয় রিদান, বিয়েটা ভালোভাবে হলেই হয়। তুমি সিকিউরিটি টাইট করে দাও। ওকে স্যার, বাট ভয় কিসে স্যার? এটা তো ভালো খবর। না রিদান, ঈশান কিচ্ছু করছে না, এটাই ভয়ের। ও বড় কিছু প্ল্যান করছে নিশ্চয়ই। স্যার, আমি ঈশানের আপডেট নেওয়ার চেষ্টা করছি, তবে ঈশান মেবি দেশে আসা ট্রাই করছে। বাট নো ওয়ারিস, ও আসার আগে আমার আর মিথির বিয়ে হয়ে যাবে। কথা শেষ করে সাদি ফোন কাটতেই দেখে মিথি কফি হাতে নিয়ে হাজির। তোমার কফি, খেয়ে নাও। টেবিলে রাখ। মিথি টেবিলে রেখে যেতে নিলেই সাদি মিথির হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলে, শুনবি মিসেস, আপনার ফিলিংস কেমন আপনার বিয়ে নিয়ে? মিথি একটু লজ্জা পেয়ে বলে, জানি না। সাদি হেসে বলে, বিয়েতে ইয়ে হাল, বাসরাতে কি করবি? মিথি সাদিকে ধাক্কা দিয়ে বলে, ধুর, সারাক্ষণ লাগাম ছাড়া কথাবার্তা। তাদের কথার মাঝেই সাইমা আহমেদ প্রবেশ করে বলে, ওই বাদর ছেলে, ছাড় ওকে, রেডি হতে হবে। সাদি মিথিকে জড়িয়ে ধরে আছে। এখন আর মিথি লজ্জায় সাদিকে ছাড়ানোর জন্য ধাক্কাধাক্কি করতে লাগলো। সাদি মিথিকে জড়িয়ে রেখেই বলল, আরে তুই মাকে দেখে লজ্জা পাচ্ছিস কেন? মা হলো আমাদের বান্ধবী, বুঝলি? সাইমা আহমেদ সাদির পিঠে চড় দিয়ে বলল। বাদর ছেলে, দ্রুত ছাড় ওকে, ওর রেডি হতে হবে। বলেই সাইমা আহমেদ হাসতে হাসতে বেরিয়ে গেলেন। মিথি এবার সাদির বুকে কিল দিতে দিতে বলল, বাজে লোক তুমি, ফুপির সামনে কেমন লজ্জা নেই, শরম নেই, আমাকে কিভাবে জড়িয়ে ধরে রাখলে? আরে ধুর, মায়ের সামনে কিসের লজ্জা? বললাম যে মা আমার বান্ধবী। তাও ছাড়ো না আমায়। আচ্ছা যা, ছেড়ে দিলাম, বিয়েটা হোক, তারপর তোকে দেখছি। মিথি মুখ ভেঙচি দিয়ে বলে, আমি দেখবো কি? আমি দেখবো কি? দেখবে তুমি? তারপর মিথি চলে যায় সাইমা আহমেদের ঘরের উদ্দেশ্যে। মিথি দরজা নক করতেই সাইমা আহমেদ বলে, ভেতরে আয় মিথিমা। মিথি ঘরে এসে মাথা নিচু করে বেডে বসলো। তা দেখে সাইমা আহমেদ মুস্কি হেসে মিথির মাথায় হাত রেখে বললেন, এত লজ্জা পেতে হবে না মা, সাদি তো ঠিকই বলেছে, আমি হলাম তোদের বান্ধবী। তোর যে কোনো সমস্যা তুই আমাকে বলবি, এমনকি সাদির বিরুদ্ধেও যদি কোনো নালিশ থাকে তাও। মিথি একটু সন্তুষ্টির হাসি দিয়ে ছলছল চোখে বলল, ঠিক আছে ফুপি। সাইমা আহমেদ ভুরু কুচকে বললেন, ফুপি? ফুপি কিসের? আমি তোর মা এখন, বুঝলি? ঠিক আছে আম্মু। সাইমা আহমেদ এবার মিথির কপালে চুমু দিয়ে বললেন, এবার খেতে হবে তোর, কারণ একটু পর সাজতে বসবি, তখন আর খাওয়া হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সাইমা আহমেদ হাত ধুয়ে এসে মিথিকে খাইয়ে দিতে লাগলেন। মিথি চুপচাপ খেয়ে নিল। তারপর পার্লারের লোক আসলে মিথি নিজের ঘরে চলে যায় সাজতে। সন্ধ্যা 6টা 30 মিনিট। সাদিদের ড্রয়িং রুমে বহুল লোকজন সমাহার। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। সাইমা আহমেদ অফ হোয়াইট কালারের শাড়ি পরেছেন, কানে গলায় হাতে নেকলেস পরা। তিনিও ব্যস্ত কিছু মহিলাদের সাথে কথা বলতে বলতে। আর সাদি, সে তো আজ পুরোই হিরো। সাদি হালকা পার্পেলের হোয়াইট মিশনের শেরনি পরেছেন, হাতে রয়েছে ডেনিম ব্ল্যাক বেল্টের ঘড়ি। সাদি তার বন্ধুদের সাথে কথা বলছে আর তাকে ফাঁকে ফাঁকে বারবার সিঁড়ির দিকে তাকাতে দেখছে। মিথি আসলো কিনা, মিথির অপেক্ষা করছে। সাদি সহ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মিথি সিঁড়িতে সামনে যেয়ে দাঁড়ালো। সাদি মিথিকে দেখে পুরোই অবাক। মিথিকে যেন আজ অপরূপ সুন্দরী লাগছে। মিথিও পার্পেল হোয়াইট মিশন একটা নেট গাউন পরেছে। গাউনটাতে খাপ করা অনেকটা ঘের, কানে হোয়াইট স্টোনের দুল, গলায় স্টোনের কণ্ঠহার, হাতে রয়েছে বালা।
মেকআপ করা, ঠোঁটে খুব সুন্দর লিপস্টিক পরানো। মিথি গাউনটাকে 2 হাত দিয়ে ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সে সিঁড়িতে আসা মাত্রই সাদি এগিয়ে এসে মিথির দিকে হাত বাড়িয়ে দিল। মিথি মুচকি হাসি দিয়ে সাদির হাত ধরলো। সাইমা আহমেদ তাদের দিকে এগিয়ে এসে বললেন, বাহ, কি সুন্দর মানিয়েছে আমার ছেলে মেয়ে দুজনকে। দোয়া করি খুব সুখী হ তোরা। সাদি এক হাতে তার মাকে জড়িয়ে ধরে বলল। তোমার মতো কুলমা দোয়া দিয়েছে, তার মানে আমরা অবশ্যই সুখী হব। তাদের কথার মধ্যে একজন মহিলা এগিয়ে এসে মিথির মুখ আলতো করে ছুঁয়ে বললেন, বাহ সাইমা ভাবি, আপনি যা বলছেন তার থেকে সুন্দরী আপনার বৌমা। সাইমা আহমেদ একটু হেসে বললেন, ভাবি, আমার বৌমা আসলেই অনেক সুন্দরী। সাদি বাবার পছন্দ আছে। ধন্যবাদ আন্টি। তারপর সাইমা আহমেদকে উদ্দেশ্য করে বলল, মা, আমি মিথিকে নিয়ে আমার বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দেই। ঠিক আছে, যা, একটু পরই অনুষ্ঠান শুরু করব। সাদি আর মিথি হেঁটে তার বন্ধুদের উদ্দেশ্যে চলে গেল। সাদি মিথিকে তার বন্ধুদের সামনে নিয়ে বলল, দোস্তগণ, মিট মাই ওয়াইফ। সাদির বন্ধুরা একে একে নিজেদের পরিচয় দিয়ে মিথির সাথে পরিচিত হলো। কথাবার্তার মধ্যে সাইমা আহমেদ সাদিকে ডেকে মিথিকে নিয়ে স্টেজে আসতে বললেন। সাদি মিথিকে নিয়ে স্টেজে এসে তাদের জন্য রাখা বসার জায়গায় দুজন বসলো। যথাযথ নিয়মে তারা আংটি বদল করলো। সবাই করতালি দিয়ে তাদের সম্বোধন জানালো। জীবনের প্রথম ধাপে পা রাখার জন্য শুভেচ্ছা জানালো সবাই। সবার কথা